বাসর ঘরে ঢুকেই সাগর রাগী সুরে বলল, শাড়ির আঁচলে এভাবে ফেলে রেখে বুক দেখানোর মানে কি? আর বিয়ের শাড়ি পাল্টানোর দরকার কি ছিল? বিয়ের রাতে স্বামীর মুখে এমন কথা শুনে তিয়াশা অবাক হয়ে যায়। আজই তার বিয়ে হয়েছে সাগরের সাথে। বিয়ের রাতে স্বামীর থেকে এরকম কথায় চমকে ওঠাই স্বাভাবিক। আপনার বোন কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছিল শাড়ি পাল্টে সাধারণ শাড়ি পরতে। তার কথা মতোই আমি শাড়ি পাল্টিয়েছি। আমার একা বসে থাকতে থাকতে কখন শাড়ির আঁচল সরে গেছে খেয়াল করিনি। সাগর আবারও রাগী গলায় বলল, বিয়ে তো আমার বোন করেনি যে বোনের কথাই চলবে? তিয়াশা এবার অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। মনে হয় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। তার বাবা মা জোর করেই তাকে এই বিয়েতে বাধ্য করেছে। সাগররা ধনী, সে তুলনায় তিয়াশাদের কিছুই নেই। তারপরও সাগরের পরিবার এই বিয়েতে রাজি হয়েছে, কারণ সাগরের প্রথম স্ত্রী মারা গেছে। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না, কিন্তু সেদিন আমি ভাত খাচ্ছিলাম, আমার বাবা এসে বলল, বয়স তো বেড়েই যাচ্ছে, আর কতকাল বাপেরটা খাবি? এবার জামাইয়েরটা খেয়ে বাপকে একটু নিস্তার দে। তিয়াশা অনেকক্ষণ চুপ করেছিল। বেশ কিছুক্ষণ পর বাবাকে বলি, বাবা আমি কি এমন করেছি যে আমার থেকে নিস্তার চাচ্ছ? তিয়াশা বাবার মন গলাতে পারেনি। বলেছিলেন, মেয়ে বড় হলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক, তুই রাজি হবি না কেন? হ্যাঁ, এজন্য আমার চেয়ে 15 বছরের বড় একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে তার কাছে পাঠিয়ে নিস্তার পেতে চাচ্ছ তো? ঠিক আছে, আমি বিয়ে করব, নিস্তার দেব তোমাদের। এরপর আমার সাথে বিয়ে হয় সাগরের। বিয়ের প্রথম রাতে আমি বুঝতে পারি কোথায় এসে পড়েছি। সারা জীবন হয়তো স্বামীর গঞ্জনায় সহ্য করে যেতে হবে। সে যে দ্বিতীয় স্ত্রী। সে রাতে সাগর আমার সাথে আর কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আমি কিছুক্ষণ বসে থেকে বুঝতে না পেরে বিছানার আরেক পাশে শুলাম। তখনই সাগর চিৎকার দিয়ে ওঠে, এখানে কেন? ঘরে কি জায়গা কম আছে? আমি ক্ষীণ কণ্ঠে বলি, তাহলে কোথায় ঘুমাবো? বাসায় অনেকগুলো রুম আছে, যেখানে ইচ্ছে যাও, কিন্তু আমার বিছানায় না। আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকবো, তাহলে ভালো হতো। আমি আগে আসিনি তো কখনো, তাই চিনি না। আমি উঠতে পারবো না, ভীষণ ঘুম পাচ্ছে। পারলে সোফায় ঘুমাও, চাইলে নিচেও থাকতে পারো, কালকে দেখিয়ে দেবো কোথায় থাকবে। এইটুকু বলে সাগর কাঁথা দিয়ে মাথা ঢেকে ঘুমিয়ে যায়। আমি আর সাহস পাইনি সাগরকে ডাকার। সাগর ঘুমানোর পর আমি সোফায় গিয়ে বসি। হঠাৎ করে কেন যেন মরে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার আর প্রয়োজন নেই। না হলে কেনই বা তার বাবা মা তাকে জোর করে একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পাঠাবে? আর কেনই বা সে স্বামীর সাথে শোয়ার অধিকার পাবে না? কি এমন পাপ করেছিল সে, যার জন্য তাকে এই শাস্তি পেতে হচ্ছে? তিশা নিজেকে আর আটকে রাখতে পারে না। শত চেষ্টাও যেন চোখের জল বাদ দিতে পারছে না। গাল বেয়ে গড়িয়ে পড়া পানি তিয়াসের শাড়ি পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। তিয়াসা এবার উঠে ফ্লোরে বসে যায়। জানা তো নেই, যদি কান্নার শব্দে সাগর উঠে যায় তাহলে আবার কি করে বসে? সারা রাত ফ্লোরে বসে কাটিয়ে দেয় তিয়াসা। সারা রাত যত চোখের পানি ফেলেছে, এত পানি মনে হয় সারা জীবনেও ফেলেনি। তবুও কাউকে অভিশাপ দেয়নি। নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য বাবা মা কেউ না, বিয়ের প্রথম রাতে রূঢ় আচরণ করা স্বামী কেউ না, বরং কায়মনো বাক্যে প্রার্থনা করেছে যাতে সৃষ্টিকর্তা তার জীবনটাই কেড়ে নেন। এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়া ত্যাগ করে মরে যাওয়াই ভালো। এভাবে কখন যে রাত কেটে যায় আমি টেরও পাইনি। ফজরে আজান শুনে বুঝতে পারি সকাল হয়ে গেছে। ওয়াশরুমে ঢুকে অজু করে নামাজ পড়ি। তারপর অনেকক্ষণ মোনাজাত করলাম। এরপর আবারও বারান্দা যায়। কিছু তো আর করার নেই। এদিকে সাগর তো ঘুমাচ্ছে। এদিকে কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে ওঠে। তিয়াশা বারান্দায় ছিল, খেয়াল করেনি। সাগর বারান্দায় এসে তিয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, সকাল সকাল এইভাবে বাইরে দাঁড়িয়ে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি? আমার ঘরে কি জায়গা দেয়নি নাকি যে বারান্দায় এসে নিজেকে এইভাবে প্রদর্শন করতে হবে? আমার খুব ইচ্ছে করছিল বলতে, বিছানায় শোয়ার অধিকার দেননি, মানেই তো ঘরে থাকার জায়গা দেননি, কিন্তু আর বললাম না। না জানি এটা শুনে সাগর আরো কি কি করবে। তিয়াশাকে চুপ করে থাকতে দেখে সাগর আরো জোরে বলে, একবার বললাম কথা কানে যায় না? তিয়াশা আর কিছু না বলে ঘরে যায়। সাগর বাথরুমে যায় ফ্রেশ হতে। সাগর বাথরুমে যাওয়ার পর তিয়াশা রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে সাগরের মা কাজ করছেন। তিয়াশা এগিয়ে এসে বলে, মা আমি সাহায্য করি। সাগরের মা ঘুরে তাকিয়ে বলল, না না আমি করছি, রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? তিয়াশা একবার ভাবলো, যে ছেলে তার স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয় না তার সাথে সমস্যা কি হবে, কিন্তু সেরকম কিছু না বলে হাসি মুখে বলে, না মা কোনো সমস্যা হয়নি। সাগরের মা একটু সন্দেহ দৃষ্টিতে তাকালেন। মনে হয় আশা করেছিলেন তিয়াশা একগাদা সমস্যার কথা বলবে। সেরকম কিছু না হওয়ায় একটু অবাক হয়েছেন, কিন্তু সেজন্য কিছুই বললেন না। তিয়াশাকে বললেন, আচ্ছা তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। মা আমি আপনাকে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সাগরের মা এবার হাসি মুখে সায় দিলেন। তিয়াশা জিজ্ঞেস করে, উনি কি পছন্দ করে? কিছুই তো জানি না। সকালে নাস্তা খান কখন? সাগরের কথা বলছো তো? ও সকালে 1 কাপ কফি খায়, এরপর নাস্তা খেয়ে অফিসে চলে যায় 8টার মধ্যে। এখন কি তাহলে কফি দেবো? হ্যাঁ দাও। তিয়াশা খুঁজে খুঁজে সব বের করে কফি বানায়। এরপর সাগরের রুমে নিয়ে যায়। সাগরের দিকে কাপ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। সাগর না নিয়ে জিজ্ঞাসা করে, কে বানিয়েছে এটা? তিয়াশা ভয়ে ভয়ে বলল, আমি। সাগর এবার চিৎকার দিয়ে বলে, কে তোমাকে সাহস দিয়েছে আমার জন্য কফি বানানোর? সাগরের চিল্লাচিল্লিতে সাগরের মা এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে সাগর, এইভাবে চেঁচাচ্ছিস কেন? সাগর তার মাকে বলে, ওর
সাহস কি করে হয় যে আমার জন্য কফি বানিয়ে আবার আমাকেই দেয়? কে এত সাহস দিয়েছে ওকে? কি যাতা বলছিস? তোর বউ তোকে দিলে দোষের কি আছে? এজন্য এভাবে চিৎকার করবি নাকি? সাগর আরো উচ্চ স্বরে বলে, কিসের বউ? তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছো। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে। তিয়াশা এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না, দুহাত মুখ চেপে ঢেকে সবার সামনে কাঁদতে শুরু করে। সাগর যেন আরো খেপে যায়। এভাবে ন্যাকামি করে কাঁদার মতো কিছুই বলেনি। কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাঁদো, আমার সামনে এত ঢগের দরকার নেই। সাগরের মা তিয়াশাকে সাগরের সামনে থেকে নিয়ে আসেন। তিয়াশাকে অন্য রুমে বসে সাগরকে নাস্তা দিতে যায়। এর মাঝে তিয়াশা সাগরের রুমে যায়নি, একা একাই চোখের পানি ফেলছে। সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াশার কাছে আসেন। তিয়াশা তখনও কাঁদছিল। তিয়াশাকে আদর করে বললেন, তুমি আমাকে মিথ্যে বলেছিলে, এটা আগেই বুঝেছিলাম। তিয়াশা অবাক হয়ে তাকায়। বললে না যে রাতে কোনো সমস্যা হয়েছে? হয়েছে তো জানি, কি হয়েছে সেটা বলো। তিয়াশা কান্নার জন্য কথাই বলতে পারছে না। সাগরের মা তিয়াশাকে বললেন, দেখো মা, তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আমার বিশ্বাস সাগরকে তুমি ঠিক করতে পারবে। আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো, কিন্তু সাগরকে কিছু বলতে যেও না। তিয়াশা এবার শাশুড়িকে প্রশ্ন করে, আচ্ছা মা, ওনার কি হয়েছিল বলবেন কি? আমি আসলে হুট করে বিয়েটা করে ফেলেছি, কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই, তাই তেমন কিছুই জানি না। শাশুড়ি বলল, হ্যাঁ অবশ্যই, স্ত্রী হিসেবে তোমার তা অবশ্যই জানা উচিত। সাগর আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। ভাবতে পারো মা কেন তার ছেলেকে খারাপ বলবে? কিন্তু এটাই সত্যি। সাগর আগে মাদকাসক্ত ছিল, নিজের গ্যাং ছিল, খারাপ ছেলেদের সাথে ওঠা বসা ছিল, বিভিন্ন অপরাধে কয়েকবার থানা পর্যন্ত গিয়েছে। তোমার শ্বশুরের ক্ষমতায় হয়তো ওকে বের করে এনেছি, কিন্তু ও শুধরায়নি। তখন আমি আর তোমার শ্বশুর সিদ্ধান্ত নেই সাগরের বিয়ে দেব। সাগরের মা থামেন। তিয়াশা কৌতূহলী হয়ে শুনছিল। জিজ্ঞাসা করে, তারপর? সাগরের মা আবারও বলতে থাকেন, তারপর একটা মেয়ে দেখে সাগরের বিয়ে দেয়। স্বাভাবিকভাবেই সাগরের সম্মতি ছিল না, কিন্তু আমরা এক প্রকার জোর করে সাগরকে রাজি করাই। সাগরের সাথে বিয়ে হয় তাহানার। আমরা ভেবেছিলাম সাগর বিয়ের পরে তাহানার সাথে ঝামেলা করবে, কিন্তু তাহানা মেয়েটার হাতে জাদুই ছিল মনে হয়। কিভাবে সাগরকে ঠিক করে ফেলেছে বুঝতেই পারিনি। 6 মাসের মধ্যে আমার বকাটে ছেলে মানুষ হয়ে যায়। তিয়াশা জানতে চায়, ওনার কি হয়েছিল? মানে আপনার ছেলের প্রথম স্ত্রীর মারা গেলেন কিভাবে? সে কথা আর জানতে চেও না মা। দুর্ভাগ্য কাকে বলে? সাগর অনেকটাই নিজ হাতে তাকে মেরেছে। তিয়াশা অবাক হয়ে যায়। নিজ হাতে মেরেছে মানে? সাগর আর তাহানার সংসার খুব ভালো চলছিল। সাগর খারাপ পথ থেকে ফিরে এলেও তার রাগ ছিল বেশি। একদিন সাগর আর তাহানার কথা কাটাকাটি হয়, কিছু নিয়ে অনেক ঝগড়া হয়। সাগর সেদিন তাহানার গায়ে হাতও তুলে। তাহানা এতে অনেক কষ্ট পায়। যাই হোক, এক পর্যায়ে আমরা অনেক বুঝালাম। তাহানা বলে সাগর যতদিন ক্ষমা না চাইবে ততদিন সে এই সংসার করবে না। সাগরও বলে সে ক্ষমা চাবে না। এরপর তাহানা বেরিয়ে যায় ঘর থেকে। সাগরের মা শাড়ির আঁচলে চোখ মুছেন। তিয়াশা শোনার অপেক্ষায় থাকে। সাগরের মা বলতে থাকেন, সে রাতেই তাহানা বেরিয়ে যায়। আমি আটকাতে গিয়েছিলাম, কিন্তু সাগর আমায় বাধা দেয়। পরের দিন সকালে খবর পায় তাহানা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। সাগর তাহানার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাহানাকে সত্যিই ভালোবাসতো। তাই সে সবার আগে ছুটে যায়, আমরাও যাই। সেখানে শুনতে পায় তাহানার অবস্থা একদমই ভালো না, যে কোনো সময় খারাপ সংবাদ আসতে পারে। সাগর পুরোপুরি ভেঙে পড়ে। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় তাহানার জ্ঞান ফিরেছে। সাগর তখনই ভেতরে যায়, তাহানার হাত ধরে ক্ষমা চায়। তাহানা কথা বলার অবস্থায় ছিল না, শুধু মুচকে হাসে। ডাক্তার জানায় বিপদ যা ছিল মোটামুটি কেটে গেছে, যে অপারেশন করা হয়েছে তা সফল। খুব দ্রুতই হয়তো তাহানা সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথায় আমরা আশ্বাস পাই। সাগর তাহানার হাত ধরে একইভাবে বসেছিল। রাত 8টার দিকে তাহানার প্রথম কথা বলে। প্রথম কথাটাই ছিল সাগরের উদ্দেশ্যে, কালকের জন্য সরি। সাগর বলেছিল, সরি তো আমি, আমার জন্য এত কিছু হলো, ভুল কিছু করলে ক্ষমা করে দিও আমায়। সাগর একটু রেগে গিয়ে বলে, কি যাতা বলছো? ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাজই তো আশ্বাস দেওয়া। সাগর, তুমি আমায় ক্ষমা করে দিও। ভুল তো আমিও করেছি তাহানা, ক্ষমা তো আমারও চাওয়ার কথা। তাহানা মুচকি হেসে বলেছিল, তার মানে কিছু মনে করনি তো? সাগর জবাব দেয়, আরে না, দোষ তো আমার। তাহানা হাসির পরিধি আরো বাড়িয়ে দেয়, শক্ত করে চেপে ধরে সাগরের হাত। দ্রুতই ডাক্তার এসে সব চেক করে, সবাইকে বের করে দেয়। কিছুক্ষণ পর এসে জানায় তাহানা আর নেই। সাগরের হাত ধরে তাহানা চলে যায় ওপারে। তিয়াশা শাশুড়ির দিকে তাকায়। সাগরের মা বলেন, এরপর থেকে সাগর কেমন জানি বদলে গেছে। প্রথম কয়েকদিন কারোর সাথে কথা বলতো না, একদম একা একা থাকতো, অফিসে যেত না, কোনো কাজ করতো না, সারাক্ষণ নিজের রুমে বসে থাকতো। কখনো তাহানার ওড়না নিয়ে, কখনো জামা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। এরপর আমাদের জোরাজোরিতে একটু স্বাভাবিক হয়, অফিসে যাওয়া শুরু করে, কিন্তু তাহানার স্মৃতি ভুলতে পারেনি কখনোই, এমনকি এখনো না। তিয়াশা অনেকক্ষণ পর কথা বলে, জানি না মা, যে মানুষটা ওনাকে স্বাভাবিক করেছে তার স্মৃতি ভোলা এত সহজ না। হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন ধরে সাগর আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবারও মাদক নেওয়া শুরু করেছে, দেরি করে বাসায় আসে, আমাদের সাথে একদমই কথা বলে না। মা, তুমি পারবে আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে? আমি শাশুড়ি হাত ধরে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত সাগর সুস্থ হয়ে স্বাভাবিক জীবন আসবে না ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। এটাই আমার চ্যালেঞ্জ।